আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আর আগামী কালকের পরে পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। ক্যালেন্ডারের পাতায় 2 বছর আগের সেই রক্তঝরা জুলাই, যে জুলাইয়ের প্রতিটি দিন লেখা হয়েছিল তরতাজা রক্তের অক্ষরে, যে জুলাইয়ের বারুদের গন্ধে কেঁপে উঠেছিল দেশের 1,56,000 বর্গমাইল এলাকা। এক অভূতপূর্ব আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শাহবাগ পর্যন্ত পুরো রাজপথ রূপান্তরিত হয়েছিল এক বিশাল মানব সমুদ্রে। কেবল রাজধানী ঢাকাতেই নয়, সেই ডাক দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল দেশের প্রতিটি জেলা ও উপজেলায়। সাধারণ মানুষের বুক চিতিয়ে দেয়া প্রতিরোধে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল দীর্ঘ 17 বছরের ইস্পাত কঠিন স্বৈরাচারী শাসন আমল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ঠিক 2 বছর ঘুরে সেই একই জুলাই মাসে এসে এক চরম নিঃসঙ্গ, বিষাদময় ও কোণঠাসা বাস্তবতার মুখোমুখি তৎকালীন সামনের সারির নেতৃত্ব এবং তাদের গড়ে তোলা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। লাখো তরুণের স্বপ্ন আর হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে নতুন রাজনৈতিক শক্তির জন্ম হয়েছিল, আজ তাদের কর্মসূচিতে কেন সেই চেনা উত্তাপ আর জনস্রোত নেই? উল্টো বাধা ও হামলার শিকার হতে হচ্ছে, তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। যে বুলেট বিদ্ধ মুখের সারি একদিন জীবন বাজি রেখে দাঁড়িয়েছিল সামনের কাতারে, তারাও আজ মুখ ফিরিয়ে নিচ্ছে এই নতুন নেতৃত্বের দিক থেকে। এই দূরত্ব কি কেবল সময়ের ব্যবধান, নাকি বিশ্বাসভঙ্গের এক গভীর ও গোপন ক্ষতের পরিণতি? বলতে থাকবে, কারণ তারা যে প্রত্যাশা রেখেছিল, তারা জুলাই যোদ্ধা মানা যায়, কিন্তু তারা ওই জায়গা থেকে নিজে একটা নেতা হয়ে গেছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা কিন্তু ওই হারে পদেও নাই, কোনো কাজেও না। তাদের পড়াশোনার দরকার ছিল, পড়াশোনা ঢুকে গেছে, তাদের কোনো বেনিফিট নাই। কিন্তু ওই যেগুলো সাজিদ বলেন, দেন হচ্ছে আসিফ মাহমুদ, সজীব ভাইয়া বলেন, তারা মানে বেসিক্যালি ফুলফিল করতে পারে না, এই আর কি। ভুল টুটি থাকলে এটা ভাই বৈশাখ সংশোধন কইরা তারপর তার সমাধান করব। এগুলো রাস্তাঘাটের মধ্যে সাধারণ পাবলিকরে হয়রানি করার কোনো মানে হয় না। এটা বিষয়টা সমাধান করো যদি কারো ভুল টুটি থাকে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের সাধারণ মানুষ এবং রাজপথের লড়াকু যোদ্ধাদের চাওয়া ছিল একেবারেই স্পষ্ট। রাষ্ট্রের জরাজীর্ণ কাঠামোর মৌলিক সংস্কার, বৈষম্যহীন এক নতুন সমাজ বিনির্মাণ এবং জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের স্থায়ী ও সম্মানজনক পুনর্বাসন। কিন্তু সময় যত গড়িয়েছে, সাধারণ মানুষের সেই মৌলিক চাওয়াগুলো যেন ক্ষমতার মায়াবী অলিন্দে কোথাও হারিয়ে গেছে। এনসিপি কিছু ভুল রয়েছে, প্রতিটা রাজনৈতিক ভুল থাকে, লেগিংস থাকে, লেগিংস ছাড়া কোনো কিছু হয় না। যার জন্য ওদের এই লেগিংসগুলো যারা পূরণ করতে পারে, লেগিংসগুলোর মধ্যে হতে পারে আপনার ওরা জনগণের কিছু প্রত্যাশা আছে যেগুলো ওরা পূরণ করতে পারতেছে না। ওরা যদি এইগুলো নিয়ে আগে যায়, জনগণ ওদের অবশ্যই সাপোর্ট করবে। সবাই নিজের পেট পূর্ণ করতে চায়, পেট পুরাইতে চায়। বাংলাদেশের অবস্থা ওইরকমই, যে ভালো মানুষ ঢুকলেও সে খারাপ দিকে চলে যেতে চায়। আমাদের কি চাওয়া ছিল? আমাদের তো চাওয়া এটাই ছিল যে মানে বাংলাদেশের জন্য আর বৈষম্য না হয়, আর হচ্ছে সিন্ডিকেট পরিবার প্রথাটা যেন হচ্ছে মানে পরিচালিত না হয়। কিন্তু আমরা দেখি এখনও বিভিন্ন জায়গায় সেই পরিবার প্রথাই হচ্ছে বিরাজমান। বিভিন্ন আমরা যদি দেখি মন্ত্রণালয়ের দিকে, যারা নাকি হচ্ছে এত বছর এত দুর্নীতি করে আসতেছিল, তাদের কি বিচার হইলো? শুধু দেখলাম তাদের ট্রান্সফার হলো, এই মন্ত্রণালয় থেকে সেই মন্ত্রণালয়ে নেওয়া হলো, কিন্তু জনগণ কি শুধু এইটুকুর জন্যই তাদের হচ্ছে জীবন দিল? এটা তো হওয়ার কথা ছিল না। মূলত শেখ হাসিনার বিরুদ্ধে ছিলাম না, আমরা ছিলাম যে শেখ হাসিনার বানানো যে একটা সিস্টেম, সেই সিস্টেমটার বিরুদ্ধে ছিলাম। এখন শেখ হাসিনা তো ছিল এখানে মাত্র একটা মানুষ। এই সিস্টেমটা যখন চেঞ্জ না হবে, সেখানে যে মানুষ যাবে সেই কিভাবে সে স্বৈরাচার ফিসিস্ট হয়ে গেছে সে নিজেও জানতে পারবে না। তাই আমাদের প্রত্যাশাটাই ছিল ওই জায়গায় আমরা সিস্টেমটা বদলাতে চাই। মানুষ কি চায়, মানুষের আকাঙ্ক্ষাটা কি, দেশ নিয়ে তাদের ভাবনাটা কি, আমরা ওইটা বাস্তবায়ন দেখতে চাই মূলত। আর এটাই ছিল আমাদের জুলাইয়ের একটা প্রত্যাশা। নেতৃত্ব আর সাধারণ কর্মীদের মাঝখানে রচিত হয়েছে এক অদৃশ্য প্রাচীর, যা দিন দিন এনসিপিকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন এক দ্বীপে পরিণত করছে বলেই সমালোচনা চলছে। মাঠের নির্মম বাস্তবতা বলছে, নতুন রাজনীতির
যে স্বপ্নীল প্রতিশ্রুতি তারা দিয়েছিল তা বাস্তবায়নের চেয়ে ক্ষমতার হিসেব নিকেশ আর আসন সমঝোতার রাজনীতি এখন তাদের প্রধান চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে। যেটা প্রত্যাশা ছিল সেটা পরিপূর্ণ কখনো হয় নাই। বাংলাদেশ সেটা হবে বলে আশা করা যায় না। যতটা আশা করছিলাম আমরা ততটা আশা পাচ্ছি না, ততটা পূরণ হচ্ছে না। এরা জুলাইয়ের নাম বেশি অনেক টাকা ইনকাম করতেছে, এমনকি জুলাই যে বাস্তবায়ন করবো কইছে ওগুলো করতেছে না, তারা ইনকামও করতেছে। অভিযোগের আঙুল এখন সরাসরি শীর্ষ নেতৃত্বের দিকে। জুলাই গণ অভ্যুত্থানে যারা নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, সেই আহত ও শহীদ পরিবারের যথাযথ খোঁজখবর রাখা কিংবা তাদের চিকিৎসায় রাষ্ট্রীয় সর্বাত্মক অগ্রাধিকার নিশ্চিত করার চেয়ে নিজেদের ক্ষমতার আসন পাকাপোক্ত করার ব্যস্ততাই যেন বড় হয়ে দেখা দিয়েছে। আমি ওই সমন্বয়কদেরকে স্মরণ করে আমি এটা বলতে চাই, আপনারাও এটাই বিশ্বস্ত করেন যে আপনারা পাবলিক বিশ্ববিদ্যালয় না কিংবা আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়। তো বিশ্ববিদ্যালয় যদি হয়ে থাকে তাইলে উপদেষ্টারা শুধু আপনারা এই সরকারি থেকে নিলেন, কিন্তু বেসরকারি থেকে কেউ উপদেষ্টা হয়নি। কেন এই কাজটা করলেন? কেন এখানে বৈষম্য করলেন? সাধারণ শিক্ষার্থীদের অনেকেই তীব্র ক্ষোভের সাথে বলছে, যাদের জীবনের বিনিময়ে আজকের এই মুক্ত বাতাস তাদের হাসপাতালের বিছানায় ফেলে রেখে কেবল গুটি কয়েক সমন্বয়ক বা শীর্ষ নেতার ক্ষমতার মোহ এবং গোষ্ঠী স্বার্থই এখন প্রধান হয়ে উঠেছে। আন্দোলনের মূল আত্মাকে বিসর্জন দিয়ে ক্ষমতার ভাগ বাটোয়ারাতেই যেন মত্ত দলটির শীর্ষ নেতৃত্ব। নাহিদরা এখন আমাদের সামনে ট্রান্সপারেন্ট না, তারা কি করতেছে তারা কিছু জবাব দিচ্ছে না। এই যে টেন্ডারবাজি, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, এগুলোর ব্যাপারে অভিযোগ করতেছে। আমরা চাই এগুলো থাকবে না, এখন এগুলোর ব্যাপারে কথা বলতেছে না। তো বললো যে ভাই এখনও আমারও কিছু বলতেছে না, আমি যা ধরবো। আমি চাইছি টেন্ডারবাজি বন্ধ করতে, তিনি বললেন যে এটা ছাড়া দল চলবে কেন। তো তারপরে দল এনসিপি যখন গঠন হয়েছে ওই দিন রাত্রে আমার ফোন দেওয়া হয়েছে 2-3 বার। আমি রিপ্লাই দিছি আপনার যে আমার টেন্ডারবাজি বন্ধের করার যে প্রক্রিয়া বা রাষ্ট্র গঠন করার যে প্রক্রিয়া, এটার ব্যাপারে আপনি আমার রোডম্যাপ দেন। আলটিমেটলি ডাবের এই আমাদের সমন্বয়ক ভাইরা বা আমাদের সহযোদ্ধারা এরা কেউ এটা মানে এক পয়সাও মনে করেন ধারণ করে নেই, লালন করে নেই। বরিশাল বিভাগীয় সফরে আমি ছিলাম, সফর টিমের সদস্য। হান্নান ছিল, হান্নান মাসুদ এখন এমপি সদস্য। হ্যাঁ, তো সেখানে আমাদেরকে 1 লাখ টাকার একটা বান্ডিল দেওয়া হয়েছে, মানে 2টা বান্ডিল দেওয়া হয়েছে। তো একদম মনে করেন পিন আপ করা, করা। তো সেখানে 50,000 টাকা আমারে দিছে, আমার হাত থেকে খরচ করতে। আর সিনথিয়া যায় না আয়সা, ওরে দিছে হলো 50,000 টাকা, আমি ওর হাতে দিছি। তো আমি জিজ্ঞেস করছি যে এই টাকাটা কোথায় থেকে আসছে, কোনো উত্তর পাইনি। সবসময় মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা বঞ্চিত বিগত দিনেও হয়েছে হাসিনার আমলে। আমি মনে করি ইন্টারিমের আমলেও মাদ্রাসা এবং আলেম ওলামারা বঞ্চিত হয়েছে এদেশের মূল কাঠামো বিনির্মাণের ক্ষেত্রে। রাজপথের এই নীরবতা এখন রূপ নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের তীব্র গর্জনে। এনসিপির নেতৃত্ব নিয়ে বইছে সমালোচনার অবিরাম ঝড়। জুলাইয়ের বীর শহীদদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করার পাশাপাশি বর্তমান নেতৃত্বের বিভিন্ন কর্মকাণ্ড ও জীবনযাপন নিয়ে নিয়মিতই তৈরি হচ্ছে ট্রল। এরই মধ্যে নতুন করে ঘি ঢেলেছে দলটির একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে ওঠা দুর্নীতির নানা চাঞ্চল্যকর ও গুরুতর অভিযোগ। সার্জিস আলম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অবৈধ তদবির, আর্থিক লেনদেন এবং কোটি কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে। এই যে আমাদের সহযোদ্ধা একজন হাসনাত আবদুল্লাহ, তো ওনার যে আসনে যে টাকা বা বরাদ্দ নিছে, এখানে 10% একদম নির্দ্বিধায় বলা যায় তার পকেটে গেছে। কারণ আমার উপজেলাও তো মানে আমাদের ডিসি এসপিরা মানে ইউএনওরা মানে আমাদেরকেও বলা হয়েছে যে মানে আমাদেরকে এই অফারই করা হয়েছে যে কি লাগবে আপনারা বলেন বা কীভাবে। এখন দুর্নীতি আপনি কোনটারে বলবেন, এটা হলো প্রশ্ন। যেমন আমাদের তরুণরা মনে করে যে 5%, 6% বা 10% খাওয়া বৈধ, তাহলে তো আর আপনার হইলো না যে দুর্নীতি কোনটা। যেমন বদলি করে টাকা নিছে, এগুলো কিন্তু অনেক প্রমাণ আছে, সাক্ষ্য আছে। এখন বদলি করে টাকা নিছে এটারে বৈধ মনে করে, তাহলে তো মনে করেন দুর্নীতি বন্ধের কথা বলে লাভ নেই। এই যে বলে না যে 1 টাকা দুর্নীতি যদি পান, এখন সে দুর্নীতি বলতে কোনটা বোঝায় সে নিজেও জানে না। কারণ আমি জানি যে সে বদলি করে টাকা নিচ্ছে, নিয়োগ বাণিজ্য করে টাকা নিচ্ছে, টেন্ডারবাজি করে টাকা নিচ্ছে। এখন সে মনে করেন দুর্নীতি বলতে তাহলে সে কোনটা বোঝায়? এটা কি দুর্নীতি শুধু কথার কথা? হাসান আবদুল্লাহ মনে করেন বসুন্ধরা নিয়ে খুব বলছে, কিন্তু বসুন্ধরার স্পন্সারে ইফতার পার্টি কেন করছে? বসুন্ধরার স্পন্সারে টাকা পয়সা কেন নিছে? বসুন্ধরার থেকে এনসিপির বিশাল অঙ্কের একটা টাকা দেওয়ার কথা ছিল নির্বাচনে,
সেই ব্যাপারে ডিলিং হয়েছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এনসিপির নেতাকর্মীদের সাথে কথা বলতে গিয়েও হতাশ হয়েছে সাধারণ শিক্ষার্থীরা। টেন্ডারবাজি ছাড়া রাজনৈতিক দল পরিচালনা করা কঠিন। নেতাদের এমন মানসিকতায় ক্ষুব্ধ আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থাকা সহকর্মীরা। ড্রাইভার আমি আর সার্জিস ভাই, তখন আমি বলে যে আমি টেন্ডারবাজি বন্ধ করতে চাই, তখন তিনি আমার উত্তর দিলেন যে টেন্ডারবাজি ছাড়া রাজনৈতিক দল চলবে কিভাবে। তার মানে তারা টেন্ডারবাজি করতেছে একদম ওপেন। ইভেন এগুলা যে হচ্ছে, এগুলো আমাদের কাছে অনেক কাজ, এগুলো এটে আসে, তা আমরা ফিরিয়ে দিচ্ছি, কিন্তু আলটিমেটলি দেখে যে কাজগুলো অন্য যে কোনো মাধ্যমে হয়ে যাচ্ছে। তার মানে আমি না করলে কেউ না কেউ করতেছে। ফলে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে তাদের দলীয় কর্মসূচিতে বারবার বাধা সৃষ্টি ও হামলার ঘটনা ঘটলেও দুর্নীতির এসব অভিযোগ সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার পথকে আরও কঠিন করে তুলেছে। জনগণের এই পুঞ্জীভূত ক্ষোভ, দুর্নীতির অভিযোগ কিংবা সামাজিক মাধ্যমের তীব্র সমালোচনার মুখেও শীর্ষ নেতাদের বক্তব্যে কোনো গঠনমূলক আত্ম উপলব্ধি বা সংশোধনের বার্তা দেখা যায়নি। বরং সমালোচকদের প্রতি এক ধরনের নির্বিকার, অবজ্ঞাসূচক কিংবা ডোন্ট কেয়ার মনোভাবেই সাধারণ মানুষকে আরও বেশি দূরে ঠেলে দিয়েছে। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নতুন রাজনৈতিক সিন্ডিকেট ও সমীকরণ নিয়েও তৈরি হয়েছে নানামুখী গুঞ্জন ও অস্বস্তি। ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা যে লেজুর বৃত্তি মুক্ত ও শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতির স্বপ্ন দেখেছিল, সেখানে নতুন আদলে কোনো বিশেষ গোষ্ঠীর একচেটিয়া আধিপত্য তৈরি হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে। আন্দোলনের সাংগঠনিক দুর্বলতা ও কৃতিত্ব বন্টনের বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান মনে করেন, পুরো বিপ্লবের কৃতিত্বকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক করে ফেলা হয়েছে, যা বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের প্রতি এক ধরনের অবিচার। বিপ্লবের অ্যাচিভমেন্টটা সম্পূর্ণ ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক করা হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি কোনো কৃতিত্ব দেওয়া হয়নি, এটা ভুল হয়েছে। এমনই এক অস্বস্তিকর আর সমালোচনামুখর রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই মাঠের রাজনীতি চাঙ্গা করতে এবং নিজেদের জনসমর্থন যাচাই করতে দেশব্যাপী দেশ করতে জুলাই জাগরণ পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। আর এই পদযাত্রায় বিভিন্ন জায়গাতে তাদের বাধা ও হামলারও শিকার হতে হচ্ছে। সোমবার হবিগঞ্জের আজমিরিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দলটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথসভা ও সমাবেশ। কিন্তু সেখানে সাধারণ মানুষের প্রত্যাশা আর নিজেদের আত্মপর্যালোচনার চেয়ে রাজনৈতিক আক্রমণের সুরেই ছিল সবচেয়ে চড়া ও মারমুখী। সমাবেশে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তার শীর্ষ নেতৃত্বকে নিয়েও সরাসরি আক্রমণাত্মক ও কড়া সমালোচনা করে এনসিপির শীর্ষ নেতারা। আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই, বিএনপি আজকে আছে, বিএনপি না থাকতে পারে, কিন্তু আপনার মতো দালালদেরকে বাংলাদেশের মানুষ চিহ্নিত করে রাখবে ইনশাআল্লাহ। আমরা জানি এক সময় আপনি খাম্বা লাগিয়েছেন, এই যে আমাদের এখানে কারেন্ট নাই, এখন পুরা বাংলাদেশে খাম্বা আছে কিন্তু কারেন্ট নাই। কেন নাই আমরা জানি না, আসলে জানি না একটা কারণে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নিজেদের সাংগঠনিক দুর্বলতা, দুর্নীতির অভিযোগ ও জনবিচ্ছিন্নতা কাটিয়ে ওঠার পরিবর্তে প্রথাগত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে মাঠ গরম করার এই কৌশলকে অনেকেই দেখছে এক বিপজ্জনক রাজনৈতিক জুয়া হিসেবে। তবে এনসিপি নেতাদের বক্তব্যের সবচেয়ে আলোচিত বিস্ফোরক ও উত্তপ্ত অংশ ছিল বিএনপিকে ঘিরে। এই বর্তমানে যারা জ্ঞান সৃষ্টি হয়েছে, সালাউদ্দিন দল, ফখরুল দল, তারেক রহমানের দল থেকে বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য। এনসিপি নেতাদের এমন সরাসরি ও আক্রমণাত্মক বক্তব্যের পরেই মুহূর্তের মধ্যে পাল্টে যায় হবিগঞ্জের মাঠের পরিস্থিতি। রাজনীতির মঞ্চের সেই উত্তাপ রূপ নেই সরাসরি মাঠের রক্তক্ষয়ী সংঘাত ও হিংস্রতায়। মঙ্গলবার বিকেলে শহরের টাউন হল প্রাঙ্গণে পথসভা শেষে ফেরার পথে কোর্ট মসজিদ সংলগ্ন এলাকায় এনসিপির গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে অন্তত 15 জন নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়। দলটির অভিযোগ, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তাদের এই পদযাত্রা ও গাড়িবহরে হামলা চালিয়েছে। কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা, ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল, যুবদলের, সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। তবে এনসিপির উপর এই হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল। আপনারা জানেন যে হবিগঞ্জ জেলা শহর অত্যন্ত একটি শান্তিপ্রিয় জনপদ। আজকে তারা উচ্ছৃঙ্খল এবং উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে,
এইটা মূলত হচ্ছে উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। অন্যদিকে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে এনসিপি নেতাদের আপত্তিকর ও উস্কানিমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায়। নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমরা যে ধরনের ন্যাক্কারজনক বক্তব্য কটূক্তি করেছে, এর তীব্র নিন্দা আমরা হবিগঞ্জ সদর উপজেলাবাসী এবং সদর উপজেলার বিএনপির নেতৃবৃন্দ সহ এই হবিগঞ্জের জনসাধারণ আমরা নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই। এদিকে সিলেট এবং কুড়িগ্রামেও হামলার শিকার হয় এনসিপির নেতাকর্মীরা। কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা, ফোন সব ওই জিকে গোছের ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা, আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। এই ভাইদেরকে এবং উনি আমার জেলা সেক্রেটারি এনসিপির, উনি একজন ভাইকে বাঁচাইতে গিয়ে রড দিয়ে উনার এই কনুই ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পর আজ এক চরম কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি। একদিকে রাজপথে সাধারণ শিক্ষার্থীদের সাথে তৈরি হওয়া মনস্তাত্ত্বিক ও আদর্শিক দূরত্ব, শহীদ ও আহত পরিবারগুলোর অব্যক্ত বেদনার চাপ, নেতাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিতর্ক, আর অন্যদিকে মাঠের রাজনীতিতে কর্মসূচিতে বাধা, হামলা ও পুরনো রাজনৈতিক দলগুলোর সাথে সরাসরি সংঘাত, সব মিলিয়ে এক জটিল ও সংকটাপন্ন সমীকরণের মুখে পড়েছে দলটির নীতি নির্ধারকরা। নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্ন নিয়ে তারা রাজপথে পা রেখেছিল, তা বাস্তবায়নে কঠিনতম পরীক্ষার মুখে দলটি। ক্ষমতা ও রাজনীতির এই নির্মম খেলায় এনসিপি কি পারবে তাদের ভুলগুলো দ্রুত শুধরে নিয়ে সাধারণ মানুষের সেই হারিয়ে যাওয়া আস্থা আবার ফিরিয়ে আনতে, নাকি জুলাইয়ের সেই কালজয়ী ছাত্র জনতার ঐতিহাসিক ঐক্য কেবল ইতিহাসের পাতাতেই বন্দী হয়ে থাকবে? রাজপথের যে ছাত্র জনতা একদিন তাদের মাথায় তুলে নিয়েছিল, সেই ছাত্র জনতার আস্থাহীনতা কাটিয়ে ওঠার উপরেই নির্ভর করছে দলটির ভবিষ্যৎ রাজনৈতিক অস্তিত্ব। সময়েই বলে দিবে এই ঝড়ো হাওয়ায় নতুন এই রাজনৈতিক তরী কোন তীরে গিয়ে ভেড়ে। বাংলা এডিশন, ঢাকা।